সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। বেলগাম উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস। আমি জগদীশচন্দ্র মণ্ডল, সহকারী শিক্ষক, অষ্টম শ্রেণী, বাংলা দ্বিতীয় পত্রার্থ বাক্য নিয়ে আলোচনা। বাক্য বলতে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ হয় তখন তাকে বলে বাক্য। তাহলে কি হলো? কতগুলো শব্দ পাশাপাশি বসবে এবং বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করবে, বক্তার মনের সম্পূর্ণ ইচ্ছা প্রকাশ পাবে, সেটাই হবে বাক্য। আমি বই পড়ি, এটা একটি বাক্য। এই বাক্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ হচ্ছে, এখানে আর কোনো ঘাটতি নেই। আমি বই পড়ি, সে স্কুলে যায়, ইত্যাদি। তাহলে বাক্য গঠন করতে বাক্যের সব মধ্যে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলো পারস্পরিক সম্পূর্ণ থাকতে হবে, অর্থ সম্পূর্ণ থাকতে হবে, তাহলে সেটা বাক্য হবে। শুধু পাশাপাশি বসলেই হবে না, বাক্যের অর্থ সম্পূর্ণ হতে হবে। যদি বাক্যের অর্থ সম্পূর্ণ না হয়, তাদের মধ্যে সম্পর্ক না থাকে, তাহলে তাকে আমরা কখনো বাক্য বলবো না। যেমন বল আমি প্রতিদিন খেলি। ফুটবল আমি প্রতিদিন খেলি। বাক্যটিতে বক্তার মনোভাব সম্পূর্ণ নয়, পরিষ্কার নয়, অনেক শব্দগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, সুসম্পর্ক নয়, পদগুলো সুবিন্যস্ত নয়, তাই তাকে বাক্য বলা যায়। তাহলে বাক্য হলে কি হতে হবে? পদগুলো সুশৃঙ্খল হতে হবে। এই বাক্যটাকে আমরা যদি সঠিকভাবে লিখি তাহলে লিখবো তাহলে কেন আমি প্রতিদিন ফুটবল খেলি। এই বাক্যটিতে বক্তার আর কোনো বক্তব্যে ঘাটতি নাই, এটা একটি পূর্ণাঙ্গ বাক্য। সাধারণত কর্তা, কর্ম এবং ক্রিয়াপদ নিয়ে বাক্য গঠিত হয়। তবে একটি সার্থক বাক্য গঠন করতে গেলে তার কয়েকটি শর্ত থাকে। এই শর্তগুলো কি কি?
তাহলে একটা আদর্শ বা সার্থক বাক্য গঠন করতে গেলে তার কয়েকটি শর্ত থাকে। কী কী শর্ত থাকে? 3টি শর্ত থাকে। তাহলে সার্থক গঠন করতে 3টে শর্ত হবে। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তাহলে 1 হলো আকাঙ্ক্ষা, 2 আসক্তি, আর 3 যোগ্যতা। আকাঙ্ক্ষাটা কি? তাহলে আকাঙ্ক্ষাটা কি? এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, সেটি হলো আকাঙ্ক্ষা। তাহলে বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য একটা পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, সেটা হলো আকাঙ্ক্ষা। তাহলে এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাকে বলে আকাঙ্ক্ষা। যেমন আমি বাড়ি গিয়ে সে নিয়মিত স্কুলে, এই বাক্যগুলো তো বক্তার ইচ্ছা সম্পূর্ণ নয়, কারণ শ্রোতার মনে একটা উৎসাহ জাগে। এরপরে কি হতে পারে? এই বাক্যটাকে যদি আমরা সঠিক করে লিখতে যাই, তাহলে আমরা কি লিখব? আমি বাড়ি গিয়ে ভাত খাবো। আমি বাড়ি গিয়ে ভাত খাবো। তাহলে এই বাক্যে আর কোনো ঘাটতি নেই। দ্বিতীয়টাকে দেখি, সে নিয়মিত স্কুলে যায়। এই বাক্যে আর কোনো ঘাটতি নেই। শ্রোতার আর কোনো শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা নাই, বাক্যটা সম্পূর্ণ হয়েছে। এটা একটি সার্থক বাক্য। আসক্তি, আসক্তিটা কি? বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য পদগুলোর সুশৃঙ্খল বিন্যাস বা যথাযথভাবে সাজানোর নামই হলো আসক্তি। তাহলে কি হবে? পদগুলো অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খলভাবে সাজানো থাকতে হবে।
বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য পদগুলো সুশৃঙ্খল বিন্যাস বা যথাযথ সাধারণ নাম হলো আসক্তি। তাহলে পদগুলো যথাযথভাবে সাধারণ থাকতে হবে, সুশৃঙ্খল থাকতে হবে, তাহলে সেটা একটা সার্থক বাক্য হবে, নচেৎ নয়। যেমন আছে একটি আমাদের বিদ্যালয় গ্রামে, এই বাক্যটিতে পদগুলো পাশাপাশি বসেছে কিন্তু সুশৃঙ্খলভাবে বসে, মানে বক্তা কি বলতে চাচ্ছে তার অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। এতে সুস্পষ্ট কোনো ধারণা বোঝা যাচ্ছে না, তাই এটি একটি সার্থক বাক্য নয়। তাহলে এই বাক্যটিকে আমরা যদি সঠিকভাবে লিখতে যাই তাহলে কি লিখব? আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। পদগুলো পাশাপাশি বসেছে, পূর্বেরটিতেও পাশাপাশি ছিল, এটিতেও আছে, কিন্তু সুশৃঙ্খলভাবে বসেছে এবং বক্তা যেটি বোঝাতে চেয়েছে শ্রোতার কাছে আর কোনো বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়, সুস্পষ্টভাবে শ্রোতা বুঝতে পেরেছে, তাহলে কোনো কিছু ঘাটতি নাই, তাই এটা একটি সার্থক বাক্য। তাহলে আসক্তিটা কি? পদগুলোর পাশাপাশি সুশৃঙ্খলভাবে বিন্যাসের নামে হলো আসক্তি। তাহলে পাশাপাশি সুশৃঙ্খলভাবে বসতে হবে, শুধু বসলেই হবে না। তাহলে সুশৃঙ্খল বসে যদি সঠিক অর্থ প্রকাশ করে তবে তাকে বলা যাবে এটি সার্থক বাক্য। যোগ্যতা। বাক্যের অন্তর্গত পদগুলোর অর্থসঙ্গতি ও ভাবগত মিলের নামে যোগ্যতা। বাক্যের অন্তর্গত পদগুলোর অর্থসঙ্গতি ও ভাবগত মিলের নাম যোগ্যতা। তাহলে যোগ্যতাটা হলো অর্থসঙ্গতি থাকতে হবে এবং ভাবগত মিলও থাকতে হবে, তবে সেটি হলো একটি সার্থক বাক্য।
অতিরিক্ত কিরণে বন্যার সৃষ্টি হয়। পাশাপাশি শব্দগুলো বসেছে, কিন্তু ভাবের তারতম্য ঘটে গেছে। সঠিকভাবে ভাব প্রকাশ করেন। শ্রোতার কাছে এটা বিশ্বাসযোগ্য হয়নি যে অতিরিক্ত কিরণে বন্যার সৃষ্টি হয়। সূর্যের তাপে কখনো বন্যার সৃষ্টি হতে পারে না। এটা একটা তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে, তাই এটি একটি সার্থক বাক্য নয়। তাহলে ভাবগত অসঙ্গতি দেখা দিলে সেটা বাক্য নয়। তাহলে বাক্য হতে কি হতো? ভাবের মিল থাকতে হবে। তাহলে ভাবগত সংগত রক্ষার জন্য আমরা বাক্যটি লিখতে যাই, তাহলে কি লিখবো? অতিরিক্ত বর্ষণে বন্যার সৃষ্টি হয়। এক্ষেত্রে শ্রোতার মনে আর কোনো সংশয়ের অবকাশ নেই। হ্যাঁ, তাহলে বৃষ্টি অত্যাধিক হলে বন্যার সৃষ্টি হয়। অত্যাধিক সূর্যের তাপে কখনো বন্যার সৃষ্টি হয় না। তাহলে শব্দগুলো পাশাপাশি বসতে হবে, সুশৃঙ্খলভাবে বসবে এবং তার ভাবের অর্থ প্রকাশ করতে হবে, তাহলে এটা সঠিক বাক্য। তাহলে একটি সার্থক বাক্য গঠন করতে গেলে পদগুলোর মধ্যে অর্থের সংগতি থাকতে হবে, ভাবের মিল থাকতে হবে, নয়তো সে যোগ্যতা হারাবে। তাহলে আমরা কি দেখলাম? একটি সার্থক বাক্য গঠন করতে গেলে বাক্যের তিনটি শর্ত থাকে: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই তিনটি শর্ত যথাযথভাবে যদি পূরণ হয় তবে একটি সার্থক বাক্য গঠন হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বিষয়ে বাড়িতে আরো অনুশীলন করো, আরো জানতে পারবে। এই করোনার সময় বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের মঙ্গল কামনা করি। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। সকলকে